আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সাথে আছি আমি আরমান মুজাহিদ। দর্শক, আমাদের আজকের লিড নিউজ, দরবেশ একাই লুটেছেন ৫৭,০০০ কোটি টাকা। গত দেড় দশকে ব্যাংক ও আর্থিক খাত থেকে ৫৭,০০০ কোটি টাকা একাই লুটেছেন হাসিনার দরবেশ সালমান এফ রহমান। নামে বেনামে ব্যাংকসহ ১৮৮টি প্রতিষ্ঠান থেকে এ টাকা লুট করেছেন তিনি। আমার দেশের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এ তথ্য। অনুসন্ধানে পাওয়া গেছে, দরবেশ সালমান ব্যাংক থেকে হাতিয়েছেন ৫০,০০০ কোটি টাকা এবং পুঁজিবাজার থেকে নিয়েছেন ৭,০০০ কোটি টাকা। ব্যাংক থেকে ঋণের নামে নেওয়া এসব অর্থের মধ্যে ২৩,১২০ কোটি টাকা এখন খেলাপি। শুধু তার মালিকানাধীন প্রতিষ্ঠানই নয়, বেনামি কোম্পানি খুলে সালমান ব্যাংক খালি করেছেন। আর্থিক খাতের এই দরবেশ আওয়ামী লীগের ১৫ বছর শাসনামলে ছিলেন ধরাছোঁয়ার বাইরে। সালমানের ক্ষমতার প্রভাবে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক একেবারে ধসে পড়েছে। জনতা ব্যাংক থেকে সালমান লুটেছেন ২৪,০০০ কোটি টাকা। সোনালী ব্যাংক, আইএফআইসি, রূপালী, ন্যাশনাল এবং এবি ব্যাংক থেকে হাতিয়েছেন ২০,০০০ কোটি টাকা। ঋণের নামে এমন ব্যাংক লুটেরা সালমানের কারণে আর্থিক খাত হোঁচট খেয়েছে। তবে তার বিরুদ্ধে টু শব্দ করেনি হাসিনার সরকার। বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মুজেরি আমার দেশকে বলেন, রাজনৈতিক ছত্রছায়ায় ব্যাংক, বিমাসহ যত আর্থিক প্রতিষ্ঠান আছে সবগুলোই পারস্পরিক যোগ সাজশে লুট করা হয়। শুধু ব্যাংক লুটের মধ্যেই থেমে থাকেননি সালমান। দেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণে নিতে ব্যবহার করেছেন নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে। কেন্দ্রীয় ব্যাংকে সালমানের ছিল ব্যাপক প্রভাব। যাকে যে পদে চেয়েছেন সেখানেই বসিয়েছেন সালমান, আবার সরিয়েও দিয়েছেন নিজের স্বার্থে। তিনি বলেন, রাজনৈতিক ছত্রছায়ায় লুটপাটের কারণে আর্থিক প্রতিষ্ঠানগুলো এখন ভঙ্গুর অবস্থায়, তাই এখান থেকে সহজে মুক্তি সম্ভব হচ্ছে না। আবার গত ৫.৫ মাসেও যে ধরনের কঠোর পদক্ষেপ নিয়ে উত্তরণ করার দরকার ছিল সেটাও দেখা যাচ্ছে না। ফলে মূল্যস্ফীতি এবং ব্যাংক খাতসহ কোনো খাতেই গুণগত পরিবর্তন চোখে পড়ছে না। সঠিক ও কঠোর পদক্ষেপ নেওয়া না হলে মুক্তি পাওয়া সম্ভব হবে না বলেও মনে করেন এই অর্থনীতিবিদ। সালমানের প্রভাবে ধস নামা জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান আমার দেশকে বলেন, ঋণ আদায়ে সরকার এবং বাংলাদেশ ব্যাংকের সাথে আলোচনা চলছে। রিসিভার আছে, তিনিও টাইম টু টাইম সরকারের সঙ্গে আলোচনা করছেন। ব্যাংকের পক্ষ থেকে আইনিভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে, আশা করি ভালো কিছু হবে। বেক্সিমকোর ঋণের বিষয়ে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত আলী খান বলেন, বেক্সিমকোর কয়েকটি ইউনিটে ঋণ রয়েছে, বড় একটি অংশ খেলাপি হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী কোনো গ্রুপের একটি প্রতিষ্ঠান খেলাপি হলে বাকিগুলো ঋণ পায় না। এসব বিষয় নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে আলোচনা চলছে। রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক থেকে সালমানের ২৯টি প্রতিষ্ঠান ঋণের নামে লুটেছে ২৩,৯১২ কোটি টাকা। এর মধ্যে ১৯,৫০৭ কোটি টাকা এখন খেলাপি। বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে ঋণ দেওয়ার ক্ষেত্রে জনতা ব্যাংক সে সময় চাপে পড়ে কোনো নিয়মের তোয়াক্কা করেনি। সালমান চাওয়া মাত্রই ঋণ দেওয়া হয়েছে। অনুসন্ধানে দেখা যায়, সালমানের প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার ক্ষেত্রে আগে টাকা ছাড় দেওয়া হয়েছে, পরে সেই টাকার বিপরীতে কাগজপত্র তৈরি করে ঋণের খাতা খোলা হয়। একক ঋণ সীমা অতিক্রম হওয়ার পরও ব্যাংক প্রতিষ্ঠানটিকে নতুন ঋণ দেয়। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানা হয়নি। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা লঙ্ঘন করে ২০২৩ সালের নভেম্বর মাসে প্রায় ৮,৫৮০ কোটি টাকার ঋণ পুনঃতফসিল সুবিধা দেওয়া হয় সালমানকে। আবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ব্যাংকটির ২০২৩ সালের MOU চুক্তি হয়। সে অনুযায়ী স্থানীয় কার্যালয়সহ ৫টি শাখার ঋণের পরিমাণ ব্যাংকের মোট ঋণের ৩০% নিচে নামানোর নির্দেশ দেওয়া হয়। তবে ব্যাংক বেক্সিমকো গ্রুপকে নতুন ঋণ সুবিধা দিয়ে তা লঙ্ঘন করে। তাছাড়া ব্যাংকের তারল্য পরিস্থিতি ও প্রতিষ্ঠানের ঋণ ঝুঁকি বিবেচনায় না নিয়েও বেক্সিমকো গ্রুপের ৮টি প্রতিষ্ঠানকে ঋণ দেয় এ ব্যাংক। ব্যাংকের পরিচালনা পর্ষদ কর্তৃক বেক্সিমকো গ্রুপের প্রকৃত খেলাপি ঋণ আড়াল করা হয়। আবার বেক্সিমকো গ্রুপ খেলাপি প্রতিষ্ঠান হলেও তাদের অনুকূলে নতুন ঋণ দেয় জনতা ব্যাংক, যা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পরিপন্থী কাজ। এছাড়া একটি প্রতিষ্ঠানের জায়গায় আরেকটি প্রতিষ্ঠান দেখিয়ে ঋণ নেয়ার মতো নজিরও খুঁজে পাওয়া যায় অনুসন্ধানে। সূত্র জানায়, ব্যাংকটি থেকে নিয়ম নীতি না মেনে টাকা বের করার জন্য নিজের পছন্দের চেয়ারম্যান এবং MD নিয়োগ দিতেন। পছন্দ না হলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে ব্যাংকে যোগদান করতে দিতেন না। কেউ যোগদান করে ফেললেও
অনিয়ম দুর্নীতির অভিযোগ নিয়ে পদত্যাগে বাধ্য করাতেন সালমান। বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব হেদায়েতুল্লাহ আল মামুনকে জনতা ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ করা হলেও সালমানের পছন্দ না হওয়ায় তিনি যোগ দিতে পারেননি। একইভাবে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক পরিচালক ডক্টর জামাল উদ্দিন আহমেদ জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যোগ দিলেও দুর্নীতির অভিযোগ তুলে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। এসব বিষয়ে নানা সময়ে নানা প্রশ্ন হলেও নীরব থাকেন সালমান এফ রহমান। তথ্য অনুযায়ী সালমানের প্রতিষ্ঠান অ্যাডভেঞ্চার গার্মেন্টসের নামে নেওয়া হয় 566 কোটি টাকা। পুরো ঋণ এখন খেলাপি। অ্যাপোলো অ্যাপারেন্সে 793 কোটি, অটামলুপ অ্যাপারেন্সে 771 কোটি, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানির 1169 কোটি এবং বেসিটি অ্যাপারেন্সে 890 কোটি, বেক্সিমকো ফ্যাশন 927 কোটি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল 355 কোটি, বেক্সিমকো পিপি 17 কোটি, বেস্টিক্স গার্মেন্টস 857 কোটি, কসমোপলিটান অ্যাপারেন্স 856 কোটি, কোজি অ্যাপারেন্স 860 কোটি, ক্রিসেন্ট ফ্যাশন অ্যান্ড ডিজাইন 1539 কোটি, স্কোপ অ্যাপারেন্স 755 কোটি, ইজি ফ্যাশন 1137 কোটি, ইন্টারন্যাশনাল নিট ওয়্যার অ্যান্ড অ্যাপারেন্সে 1188 কোটি, ইন্টারন্যাশনাল নিট ওয়্যার অ্যান্ড অ্যাপারেন্স লিমিটেড ইউনিট 2-তে 614 কোটি, কাঁচপুর অ্যাপারেন্সে 755 কোটি, মিড ওয়েস্ট গার্মেন্টস 761 কোটি, নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজ 981 কোটি, পিয়ারলেস গার্মেন্টস 801 কোটি, পিঙ্ক মেকার গার্মেন্টস 849 কোটি, প্লাটিনাম গার্মেন্টস 835 কোটি, শাইনপুকুর গার্মেন্টস 782 কোটি, স্কাইপনেট অ্যাপারেন্স 787 কোটি, স্প্রিংফুল অ্যাপারেন্স 759 কোটি, আরবান ফ্যাশন 699 কোটি, হোয়াইট পে অ্যাপারেন্স 772 কোটি, স্কাইনেট অ্যাপারেলস 787 কোটি, স্প্রিংফুল অ্যাপারেলস 759 কোটি, আরবান ফ্যাশন 699 কোটি, হোয়াইট পে অ্যাপারেলস 872 কোটি, উইন্টার স্প্রিং গার্মেন্টস 767 কোটি এবং ইয়েলো অ্যাপারেলসে 968 কোটি টাকা ঋণ নিয়েছেন। সালমান এফ রহমান আইএফআইসি ব্যাংক থেকেও ঋণ বের করেন অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে। এই ব্যাংকের বিষয়ে অনুসন্ধান করে দেখা যায় ব্যাংক থেকে টাকা লুটে নেওয়ার জন্য তিনি 29টি প্রতিষ্ঠান খোলেন ভুয়া কাগজপত্র দেখিয়ে, আর এসব প্রতিষ্ঠানের বিপরীতে প্রায় 13,463 কোটি টাকার ঋণ বের করেন তিনি। প্রতিবেদন অনুযায়ী শ্রীপুর টাউনশিপ প্রতিষ্ঠানের নামে 1020 কোটি টাকা, সানস্টার বিজনেস প্রতিষ্ঠানের নামে 629 কোটি, ফারিস্ট বিজনেসের নামে 614 কোটি, কসমস কমোডিটিস লিমিটেডের নামে 629 কোটি, আলট্রন ট্রেডিং লিমিটেডের নামে 462 কোটি, সার্ভ কনস্ট্রাকশনের নামে 478 কোটি, আলফা এন্টারপ্রাইজ লিমিটেডের নামে 511 কোটি, অ্যাবসোলুট কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নামে 472 কোটি, প্রতিষ্ঠান ব্লু মুন ট্রেডিং লিমিটেডের নামে 621 কোটি, এভারেস্ট এন্টারপ্রাইজের নামে 547 কোটি, গ্লোয়িং কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের নামে 654 কোটি, ভিস্তা ইন্টারন্যাশনালের নামে 486 কোটি, এক্সিম বিজনেস লিমিটেডের নামে 601 কোটি, আসাদ ট্রেডিংয়ের নামে 683 কোটি, বেক্সিমকো ইঞ্জিনিয়ারিংয়ের নামে 2 কোটি, ব্রাইট স্টার বিজনেসের নামে 285 কোটি, সেন্ট্রাল হাইটস ঢাকার নামে 136 কোটি, সেন্ট্রাল ল্যান্ড বিল্ডিংয়ের নামে 412 কোটি টাকা, কসমো কমোডিটিসের নামে 627 কোটি, ক্রাইস্টাল কনস্ট্রাকশনের নামে 368 কোটি, গ্লোবাল এলপিজির নামে 348 কোটি, নিউ ঢাকার নামে 116 কোটি, কুইক রিয়েল এস্টেটের নামে 645 কোটি, রাজ হাউজিং লিমিটেডের নামে 346 কোটি, সৃষ্টি রিয়েল এস্টেটের নামে 400 কোটি, স্কাই মার্কের নামে 564 কোটি এবং টিম বিল্ড কনস্ট্রাকশনের নামে 439 কোটি টাকার ঋণ হয়েছে। স্কাই মার্কের নামে 564 কোটি এবং টিম বিল্ড কনস্ট্রাকশনের নামে 439 কোটি টাকার ঋণ রয়েছে। এসব প্রতিষ্ঠান থেকে 1 থেকে 1.5 মাসের মাথায় ব্যাংকটি তাদের আবেদনের প্রেক্ষিতে ঋণ অনুমোদন করে। ঋণ অনুমোদনের ক্ষেত্রে ব্যাংকের পক্ষ থেকে ডিউ ডিলিজেন্স মেনটেন না করেই বিপুল পরিমাণ অর্থ ছাড় করা হয়। ছাড়কৃত অর্থের সদ্ব্যবহার করা হয়নি। এছাড়া আগের ঋণের সুদ আদায় না করে
ব্যাংক নতুন করে ঋণ সীমা বৃদ্ধি করেছিল। ঋণের অর্থ প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক কাজে না লাগিয়ে বেক্সিমকো গ্রুপের অন্য প্রতিষ্ঠানে হস্তান্তর করা হয়। এসব ঋণের বিপরীতে কোনো ধরনের জামানত ছিল না। খেলাপি ঋণ করার নির্দেশ দিলেও ব্যাংক এখনও তা খেলাপি করেনি। সূত্র জানায়, এসব ঋণ অনিয়মের মাধ্যমে দেওয়ার সঙ্গে বোর্ড ম্যানেজমেন্ট জড়িত ছিল। তাই তাদের কাছে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ব্যাখ্যা চায়। জবাবে তারা জানায়, তাদের বিভিন্ন সময় নানা ধরনের ভয় দেখিয়ে এসব ঋণ নিয়েছে। আয়নাঘরের মতো বিষয় উল্লেখ করেও ভয় দেখানো হয়। সম্প্রতি দুদকে ভুয়া এসব প্রতিষ্ঠানের অনুকূলে ক্ষমতার অপব্যবহার করে ঋণ দেওয়ার অনিয়মের সঙ্গে জড়িত ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান এবং ব্যাংকের সদ্য সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সরোয়ারের দায়-দায়িত্ব নিরূপণ এবং স্বচ্ছতার ভিত্তিতে তাদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, নিশ্চিতকরণ এবং ঋণের সমুদয় অর্থ আদায় এবং সমন্বয়ের লক্ষ্যে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তার অগ্রগতি কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে জানাতে বলা হয়েছে। রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক ছাড়াও এ খাতের আরও ৩ ব্যাংক থেকে ৩,৬৫১ কোটি টাকার ঋণ বের করেন সালমান। এর মধ্যে সোনালী ব্যাংক থেকে 4টি প্রতিষ্ঠানের অনুকূলে ১,৬৭৭ কোটি। এই ঋণের ১,৫৪৪ কোটি টাকা এখন খেলাপি। অগ্রণী থেকে 4 প্রতিষ্ঠানের অনুকূলে ১,০০৯ কোটি এবং রূপালী ব্যাংক থেকে ৯৬৫ কোটি টাকার ঋণ নেন। খোঁজ নিয়ে জানা যায়, সোনালী ব্যাংক থেকে নেওয়া ঋণগুলো পুনর্গঠিত। এসব ঋণ পুনর্গঠনের সুবিধা দেওয়ার আগে গ্রাহকের ব্যবসায়িক পরিকল্পনা ও আদায়ের সঠিক পরিকল্পনা যাচাই করা হয়নি। আবারও প্রতিষ্ঠানের পরিশোধের সক্ষমতা এবং অন্য ব্যাংকের সঙ্গে সবশেষ দায় অবস্থাও বিবেচনায় নেয়নি। সিআইবিতে ঋণের তথ্য গোপন রাখা হয়। পুনর্গঠন পরবর্তী সময়ে ডাউন পেমেন্টের বিষয়ে মিথ্যা দিয়ে ঋণটি পুনঃতফসিল ও সুদ মওকুফ সুবিধা দেওয়া হয়। দুবারের বেশি পুনঃতফসিল নেয়ার বিষয় থাকলেও প্রতিষ্ঠানকে কয়েকবার সুযোগ দেওয়া হয়। এছাড়া প্রতিষ্ঠান খেলাপি হলেও তা খেলাপি দেখা হয়নি। রূপালী ব্যাংক এক ঋণ গ্রহীতার যে সীমা ছিল তা অতিক্রম করে ঋণ বিতরণ করেছে। নিয়ম অনুযায়ী ফান্ডেড ও নন ফান্ডেড মিলে একটি ব্যাংকের পরিশোধিত মূলধনের 25% বেশি হবে না। বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক থেকেও সালমান এফ রহমান নামে বেনামে ঋণ বের করে নিয়েছেন। 9টি প্রতিষ্ঠানের অনুকূলে ৩,১৮২ কোটি টাকার ঋণ নেন তিনি। এসব ঋণের ১,৫৯২ কোটি টাকায় এখন খেলাপি। ন্যাশনাল ব্যাংক থেকে অ্যাপোলো ট্রেডিং প্রতিষ্ঠানের নামে ৭৯ কোটি, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট ১৬৭ কোটি, বেক্সিমকো এভিয়েশনে 43 কোটি, বেক্সিমকো এলপিজি ইউনিট 1 ও 2 এর অনুকূলে মোট ১,৩২৫ কোটি, অ্যাসকর্প অ্যাপারেলস ১৪৩ কোটি, জিএমজি এয়ারলাইন্সে ২০২ কোটি এবং ইন্ডিপেন্ডেন্ট টিভির বিপরীতে ২১৯ কোটি টাকার ঋণ রয়েছে। এছাড়া চট্টগ্রাম কক্সবাজার ডুয়েল গেজ রেল লাইন নির্মাণ প্রকল্প সংশ্লিষ্ট সাব কন্ট্রাক্টের বিপরীতে অনভিজ্ঞ ব্লুম সাকসেস ইন্টারন্যাশনালে ৯০৪ কোটি টাকার ঋণ দেওয়া হয়। এই ঋণ গ্রহীতা প্রতিষ্ঠানের কোনো আর্থিক প্রতিবেদনও ছিল না। এবি ব্যাংকে সালমান এফ রহমানের 6 প্রতিষ্ঠানের এখন মোট ঋণ ১,৮৩৮ কোটি টাকা। এই ব্যাংকের ঋণ অনেক পুরনো হলেও সালমান ব্যাংকে টাকা না দিয়েও খেলাপি হননি। আমার দেশের অনুসন্ধানে দেখা যায়, 6টি প্রতিষ্ঠানের মধ্যে একটি ট্রপিক্যাল ফ্যাশনস। প্রতিষ্ঠানটির আবেদনের পরিপ্রেক্ষিতে ইডিএফ সুবিধার আওতায় 30 মিলিয়ন বা 255 কোটি টাকার ব্যাক টু ব্যাক এলসি সুবিধা ও $6 মিলিয়ন বা 52 কোটি টাকার রিভলভিং তলবি ঋণের অনুমোদন দেওয়া হয়। তবে ঋণ পরিশোধ না করায় গ্রাহকের অনুকূলে ফোর্সড লোন সৃষ্টি করা হয়। বর্তমানে 12টি কিস্তি ওভারডিউ রয়েছে। ওভারডিউ বিবেচনায় গ্রাহক খেলাপি হলেও ব্যাংক খেলাপি থেকে মুক্ত রেখেছে। সালমান এফ রহমানের আরও 5টি প্রতিষ্ঠানের অনুকূলে এক্সিম ব্যাংক থেকে ১,৪৬৮ কোটি টাকার ঋণ সুবিধা নিয়েছেন। এসব ঋণের ৩২৭ কোটি টাকা এখন খেলাপি। ডাচ বাংলা 2টি প্রতিষ্ঠানের অনুকূলে ১৭০ কোটি টাকার ঋণ দেয়, যার মধ্যে এখন 93 কোটি টাকাই খেলাপি। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে 146 কোটি টাকা দেওয়া হয়। গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে
85 কোটি টাকার মধ্যে 52 কোটি টাকা খেলাপি। পদ্মা ব্যাংকের 24 কোটি, উত্তরা ব্যাংকের 4 কোটির পুরোটাই খেলাপি। ব্যাংক এশিয়ার 1 কোটির পুরো অংশই খেলাপি এবং ঢাকা ব্যাংকের 137 কোটি টাকার ঋণ রয়েছে। পুঁজিবাজারের অন্যতম কারসাজির হোতা সালমান এফ রহমান। পুঁজিবাজারে তার কারসাজির কারণে গত 3 দশকে অনেক বিনিয়োগকারীর পথে বসেছেন। গত কয়েক বছর ব্যাংক থেকে টাকা বের করে ব্যক্তি ও বেনামি প্রতিষ্ঠানের নামে শেয়ার কিনে কারসাজি করেন সালমান। সম্প্রতি আমার দেশের এক অনুসন্ধানে বেরিয়ে আসছে তেমনই এক চিত্র। অনুসন্ধানে দেখা যায় সালমান এফ রহমান ও তার ছেলে আহমেদ ছায়ান ফজলুর রহমান সহ 74 ব্যক্তি এবং তার বেনামি 8 প্রতিষ্ঠানের নামে 6,797 কোটি টাকার শেয়ার কেনা হয়। এসব শেয়ার কেনা হয় 7টি ব্যাংক থেকে ঋণ বের করে। গত 3 থেকে 4 বছরের মধ্যে শেয়ারগুলো কিনেছেন সালমান এফ রহমান। ইতিমধ্যে এসব শেয়ারের টাকা বাজেয়াপ্ত করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। তথ্য অনুযায়ী বেনামি প্রতিষ্ঠানগুলো অ্যাবসলিউট কনস্ট্রাকশন, অ্যাপোলো ট্রেডিং, এআরটি ইন্টারন্যাশনাল, জুপিটার বিজনেস, ক্রিসেন্ট লিমিটেড, নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজ, সেন্টার ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এবং ট্রেড নেক্সট ইন্টারন্যাশনাল। 74 জন ব্যক্তির পাশাপাশি এসব প্রতিষ্ঠানের শেয়ার রয়েছে। এদিকে সালমান এফ রহমান জেলে থাকায় এসব বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বেক্সিমকো গ্রুপের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও এসব বিষয়ে কেউ মুখ খোলেননি। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।